হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাস 9-এর একটা উপপাদ্য করাবো। উপপাদ্য 30 তোমাদের এই 9-এর পাঠ্যক্রমের শেষ উপপাদ্য। এখানে বলা হয়েছে যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। এই সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের অধ্যায় এটা। অর্থাৎ এর আগে আমরা করেছি ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকদ্বয় সমবিন্দু, তারপরে কোণের অন্তর্দ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, এছাড়াও শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলিও সমবিন্দু। এখানে মধ্যমা তিনটি সমবিন্দু, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এই জ্যামিতি করার আগে প্রথমেই যেটা আমাদের বুঝতে হবে সেটা হলো মধ্যমা কাকে বলে। তো একটা ত্রিভুজের বিপরীত বাহুর মধ্যবিন্দু থেকে শীর্ষবিন্দু অবধি যে দূরত্ব রেখাংশ অঙ্কন করা যায় কোনো বাহুর মধ্যবিন্দু থেকে তার বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত, সেই রেখাংশটাকে আমরা বলি ওই ত্রিভুজের মধ্যমা। তাহলে ত্রিভুজের এখানে তিনখানা মধ্যমা হবে, হচ্ছে এই তিনখানা মধ্যমা একটা বিন্দু দিয়ে অতিক্রম করবে, অর্থাৎ মধ্যমা তিনটি সমবিন্দু হবে। তো প্রথমে আমরা এদের দুটো মধ্যমা এঁকে নিচ্ছি। দেখো, প্রথমে এ বি সি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। এই ত্রিভুজের বিই মধ্যমা টানবো, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য আমি মেপে দেখি, মোটামুটি একটা আন্দাজ করে নিবে আর কি, 6.4-এর কাছাকাছি আর কি, 1 2 3, যাই হোক 6.1 মোটামুটি এটা একটা আন্দাজ করে। উপপাদ্য একদম সম্পাদ্যের মতো পারফেক্ট না হলেও হবে। ধরো এই বিটা হচ্ছে ই, তার মানে এটা মধ্যবিন্দু এসি বাহু, অর্থাৎ তাহলে এটা বিই হবে একটা মধ্যমা। তাহলে একটা মধ্যমা আমরা নিলাম, ঠিক আছে। আর আরেকটা এই এবি বাহুটার মধ্যবিন্দু আমরা দেখে নিই, একটা আন্দাজ করে নিই। মোটামুটি এটা আছে এই 2.3 নিলেই হয়ে যাবে আমাদের। এটা মোটামুটি একটা মধ্যমা হয়ে গেল, অর্থাৎ এটা হচ্ছে সিএফ, ঠিক আছে। এটা এফ বিন্দু নিলাম, অর্থাৎ বিই একটা মধ্যমা, আর একটা সিএফ আর একটা মধ্যমা আমরা নিচ্ছি। এই দুটো মধ্যমা পরস্পর যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটা হচ্ছে জি। তাহলে আমরা দুটো মধ্যমা সমবিন্দু হয়ে গেল, অর্থাৎ সমবিন্দুটা সেই সাধারণ বিন্দুটা হলো জি। এখন আমাদের কাজ হচ্ছে আগের মতোই, দুটো মধ্যমা এঁকে নিয়েছি সমবিন্দু, এই যে এজি যোগ করে বড় করে দেব। এটাকে বড় করে দিলে এই সরলরেখাটা বিসি বাহুটাকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে, তো সেই বিন্দুটাই বিসি এর মধ্যবিন্দু যদি প্রমাণ করে দিই তাহলে এটা আর একটা মধ্যমা হবে। দুটো অলরেডি হয়ে গেছে, আর একটাকে ওই বিন্দু দিয়ে পাঠিয়ে দিলাম, তারপর যদি এটা মধ্যমা হয়ে যায় তাহলে জ্যামিতিটা প্রমাণ হয়ে যাবে, অর্থাৎ প্রমাণটা একটু ঘুরিয়ে। তাহলে প্রথমে আমরা এখানে বিবৃতি লিখে নিয়েছি, দেখো। তারপরে যেটা করতে হবে, আমাদের প্রদত্ত লিখতে হবে। প্রদত্তের মধ্যে লিখে ধরি ত্রিভুজ এ বি সি এর বিই ও সিএফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। তারপরে কি করতে হবে, এজি যোগ করে বড় করে দেবো। দেখো এখানে এজিটাকে যোগ করব আগে, এই যে এর সঙ্গে জি যোগ করে তারপরে এটাকে বড় করে দিচ্ছি, অর্থাৎ বর্ধিত এজি। তারপর এটাকে ধরলাম একটা বিন্দু, সেটা হলো ডি বিন্দু। এই বিন্দুটা হলো ডি বিন্দু। তাহলে কি লিখব, এ কমা জি যোগ করে বর্ধিত করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে
ছেদ করেছে। এবার হচ্ছে প্রামাণ্য, এটা কাজ হয়ে গেল প্রমাণের। প্রামাণ্য অর্থাৎ যা আমরা প্রমাণ করব, মানে প্রমাণ করার বিষয়বস্তুটাকে আমাদের প্রামাণ্য বলা হয়। আর এখানে লিখব প্রথমেই যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এটা আমাদের মেন প্রমাণ। এক্ষেত্রে আমরা যেভাবে দুটো মধ্যমা এঁকে নিয়ে 3 নম্বরটাকে দেখো, এখানে এই এডি যে সরলরেখাটা, বিই আর সিএফ দুটো মধ্যমা, আর এই যে এডি, এই তিনটে সরলরেখা সমবিন্দু, কারণ এদের এই সাধারণ বিন্দুটা হলো জি, কিন্তু তার মধ্যে এডিটা মধ্যমা নয়। আমাদের এটাই প্রমাণ করতে হবে, ডি বিসি এর মধ্যবিন্দু যদি প্রমাণ করতে পারি তাহলে এডিটা মধ্যমা হবে, সেক্ষেত্রে উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, এক্ষেত্রে ডি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। তা নিশ্চয়ই বুঝতে পারলে এটা। এক্ষেত্রে একটা অঙ্কন আছে, আমাদের একটু অঙ্কন করে নিতে হবে। হ্যাঁ, সেটা হলো এইরকম যে দেখো, এডি বাহুটাকে বড় করব। এডি বাহুটাকে কত দূর বড় করব, এইচ বিন্দু পর্যন্ত, অর্থাৎ এডি বাহুটাকে আমরা এমনভাবে এইচ বিন্দু পর্যন্ত বর্ধিত করব যাতে আমাদের এজি সমান সমান জিএইচ। আগে বর্ধিত করে নিই। দেখো, এই বিন্দুটা হলো এইচ বিন্দু, তাহলে আমাদের এই যে এজির সাথে জিএইচ সমান, অর্থাৎ এডি বাহুটাকে এমনভাবে বর্ধিত করলাম যাতে আমাদের এজি সমান সমান জিএইচ হয়। তাহলে এই কথাটাই লিখব যে এডিকে এইচ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এজি সমান সমান জিএইচ হয়। ঠিক আছে, তাহলে এজির সাথে জিএইচ সমান হতে হবে। তার মানে অর্থাৎ এজি সমান সমান জিএইচ, এরপর এগুলি যোগ করে দেব, অর্থাৎ বি কমা এইচ ও সি কমা এইচ যোগ করা হলো। ছবিতে এখনো করিনি, এই যে করে দিচ্ছি। এই যে যোগ করে দিলাম। এবার প্রমাণ, আগের প্রমাণগুলির তুলনায় এই প্রমাণটা অনেকটাই সহজ। ঠিক আছে, প্রমাণটা অনেকটাই সহজ। দেখো তোমাদের সহজ মনে হয় কি না। দেখো, এখানে এই যে এই সরলরেখাটা, এর এই পাশে একটা ত্রিভুজ আছে, এই পাশে আর একটা ত্রিভুজ। ঠিক আছে, আমি যদি এই পাশের ত্রিভুজটাকে এরকম বন্ধ করে দিই, তাহলে দেখো এ বি এইচ একটা ত্রিভুজ পাই। এই ত্রিভুজটা নিয়ে ত্রিভুজ এ বি এইচ এর দেখো কি কি হচ্ছে, এ বি বাহুর মধ্যবিন্দু এফ। কেন
কেন মধ্যবিন্দু এফ? দেখো সিএফ মধ্যমা বলা আছে, মধ্যমা হলে এটা তার সংজ্ঞা থেকে এফটা মধ্যবিন্দু হতে হয় এবিটায়। তাহলে আমরা লিখব যেহেতু সিএফ মধ্যমা, এটাই হলো কারণ। আচ্ছা, এই প্রসঙ্গে বলে নিই যে আমি কি প্রমাণ করতে যাচ্ছি, তাই না? দেখো, আমার উদ্দেশ্য হলো এই বাহুটার সাথে এই বাহুটাকে সমান্তরাল, অর্থাৎ এই যে বাহুটার সঙ্গে এটা সমান্তরাল। আর সেটা করতে গেলে এর আগে আমরা একটা উপপাদ্য করেছি, যেটা একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে সেটা তৃতীয় বাহুর সমান্তরাল হয়। তাহলে সেই কারণে আমরা এ বি এইচ নিলাম, এ বি বাহুর মধ্যবিন্দু এফ, আর এ এইচ বাহুর মধ্যবিন্দু, এ এইচ বাহুর মধ্যবিন্দু জি। কেন এটা? না, যেহেতু এঁকে নিয়েছি আমরা অঙ্কন অনুসারে, দেখো এ জির সাথে জি এইচ সমান, অর্থাৎ এ জি আর জি এইচ সমান, তাহলে জি মধ্যবিন্দু হচ্ছে। তাহলে আমরা লিখব অঙ্কনানুসারে এ জি সমান সমান জি এইচ। ঠিক আছে, সেই কারণে মধ্যবিন্দু এটা। তো যাই হোক, তাহলে দেখো এবার এই যে ত্রিভুজটা পেলাম এ বি এইচ, এই বাহুর মধ্যবিন্দু এফ আর এই বাহুর মধ্যবিন্দু জি, তাহলে এটা হলো সংযোজক সরলরেখা এটা। তাহলে এইটা এই বি এইচের সমান্তরাল সেই উপপাদ্য অনুসারে। হ্যাঁ, তাহলে অতএব এফ জি সমান্তরাল বিএইচ। এবার দেখো এফ জিটা এফ সি সরলরেখারই একটা অংশ, এটা একটাই সরলরেখা, তাহলে আমরা এফ জির পরিবর্তে জিসি সমান্তরাল বিএইচ লিখতে পারি, কারণ সমান্তরাল ধর্মটা সরলরেখার দৈর্ঘ্যের উপরে নির্ভরশীল নয়। তাহলে জিসি সমান্তরাল বিএইচ এটা রেখে দিলাম। ঠিক আছে, তাহলে একই রকমভাবে দেখো ডান পাশের যে ত্রিভুজটা আছে আমাদের, ডান পাশের ত্রিভুজটা থেকে আমরা কি করতে পারবো, এটা যে এই যে ত্রিভুজ এসিএইচ এর এই বাহুর মধ্যবিন্দু ই। ঠিক আছে, তাহলে একই রকমভাবে অনুরূপে আমাদের লিখতে হবে এটা। অনুরূপে ত্রিভুজ এসিএইচ থেকে আচ্ছা, এটা অনুরূপে এসি থেকে প্রমাণ না করে আমরা লিখেই দিচ্ছি এসিএইচ এর একই রকমভাবে লিখি এসি বাহুর মধ্যবিন্দু ই। দেখো ছবিটা উপরে উঠে গেল, আমি লিখে নিই পরে বলছি। এবং এ এইচ বাহুর মধ্যবিন্দু জি। আচ্ছা, এবার বলছি দেখো এ এসি বাহুর মধ্যবিন্দু ই, কারণ বি মধ্যমা, আর এই যে এ এইচ বাহুর মধ্যবিন্দু জি, যেহেতু এ জি সমান সমান জি এইচ, এই দুটো কারণ লিখে নিচ্ছি আগের মতোই। তাহলে যেহেতু বিই মধ্যমা, আর এখানে লিখব যেহেতু এ জি সমান সমান জি এইচ, এটা অঙ্কনানুসারে একবার লিখেছি তাই আর লিখলাম না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো যে এই যে দুটো মধ্যবিন্দু এই একটা এই দুটো যোগ করলে এই সরলরেখা পাবো, সেটা এই যে তৃতীয় বাহু, অর্থাৎ জিই সমান্তরাল এইচ সি। তারপরের লাইনে জিই যেহেতু বি সরলরেখার অংশ, সুতরাং বিজি সমান্তরাল এইচ সি আমরা বলতে পারি। হ্যাঁ, তাহলে সেটাই লিখছি, অতএব জিই সমান্তরাল এইচ সি, অর্থাৎ বিজি সমান্তরাল এইচ সি। এবার দেখো কি পেলাম আমরা, এবার যেটা পেলাম এই যে একটা চতুর্ভুজ হলো, এই যে দেখো এই চতুর্ভুজটা বিজিসিএইচ, এই চতুর্ভুজের এই বাহুটার সাথে এটা সমান্তরাল পেলাম, আর এই বাহুটার সাথে এটা, অর্থাৎ বিপরীত বাহুগুলা সমান্তরাল হলো।
সুতরাং এটা একটা সামান্তরিক আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব বি জি সি এইচ একটি সামান্তরিক। কারণ কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান না, দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটি একটি সামান্তরিক হয়। এবার দেখো এই সামান্তরিকের দুটো কর্ণ, একটা জিএইচ কর্ণ আর একটা বিসি কর্ণ। এই দুটো কর্ণ পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা জানি, প্রমাণও করেছে যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ একটা কর্ণ আর একটা কর্ণকে সমান দুভাগে ভাগ করে। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আর এই বাহুর সাথে এটা। যদিও এই জ্যামিতির ক্ষেত্রে এটা সমান এটা আমার দরকার নেই, আমার দরকার এই বাহুটার সাথে এটা সমান। তাহলে এখানে দেখো আরেকটু লিখতে হবে, তাহলে আবার লিখব, যেহেতু BGCH সামান্তরিকের BC ও GH দুটি কর্ণ পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে অতএব আমরা লিখতে পারি বিডি সমান সমান ডিসি। আবার দেখো বিডি সমান ডিসি, এই কথাটার মানে হচ্ছে, অর্থাৎ আমরা লিখি, অর্থাৎ দেখো এইটুকের সাথে এইটুক সমান, অর্থাৎ ডি বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে এটাই তো আমাদের প্রমাণের মধ্যে ছিল, তাই না? তাহলে সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজের, এখানেই লিখছি, দেখো, অতএব ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এটা প্রমাণ হলো। ঠিক আছে, এই জ্যামিতি প্রসঙ্গে আরো অনেক কথা বলা যায়, আমরা দেখব এরপরে। অন্য জ্যামিতিতে দরকার, এই যে মধ্যমাগুলি আছে না, এগুলি সব 2:1 অনুপাতে বিভক্ত করে। যাই হোক, এটা পরে যখন অন্য কোনো ভিডিও বানাবো, এই জ্যামিতির অনেক প্রয়োগ তোমাদের আসে, তখন এটা দেখাবো। আর এইটা যদি বুঝতে পারো তোমরা, যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্টস করে পাঠাবে তোমাদের কেমন লাগছে, বুঝতে পারছো কিনা।